গত সিজনটা স্বপ্নের মতো কাটালেও এই সিজনে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ প্রচুর পরিমাণে স্ট্রাগল করতেছে। তারা বিগ ম্যাচগুলো কোনোভাবেই বের করে আনতে পারতেছে না এবং এর পেছনে অনেকগুলো কারণ আপনি বলতে পারেন। কেউ কেউ কোচের দোষ দিবেন, কেউ খেলোয়াড়দের দোষ দিবেন, বিভিন্ন ধরনের আমরা ফিডব্যাক দেখছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন রিয়াল মাদ্রিদের দিকে তাকাইছি তখন আমার কাছে একদমই মনে হয়েছে যে এই রিয়াল মাদ্রিদের যে স্ট্রাগল করাটা, সেটা আমরা ব্রাজিলের অনেকদিন ধরে দেখে আসতেছি। এবং কেন ব্রাজিলের সাথে আমি রিয়াল মাদ্রিদকে তুলনা করতেছি, এই মুহূর্তের ব্রাজিল, এই মুহূর্তের রিয়াল মাদ্রিদ, আমি গত বছরের রিয়াল মাদ্রিদের সাথে বর্তমানে বা গত 10 বছর ধরে চলমান ব্রাজিলের তুলনা করতেছি না। আমি শুধুমাত্র বলতে চাই যে রিয়াল মাদ্রিদ এই সিজনে যে প্রবলেমটা ফেস করছে বা ওদের সাফল্য না পাওয়ার পেছনে যেটা মুখ্য ভূমিকা পালন করতেছে, সেইটা এবং ব্রাজিলের গত 10 বছরের সিনারিও একদমই সিমিলার। এবং কিভাবে সিমিলার সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো এবং সেটা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়, পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় ওইটা নিয়ে আমি কথা বলবো। দেখেন, আমার কাছে মনে হয় দুইটা দলেরই, বা স্পেসিফিকলি যদি আমি বলি রিয়াল মাদ্রিদের জন্য এই মুহূর্তে ফরমেশনটা অনেক বড় একটা ঝামেলা, বা ওরা নিজেরাও কনফিউজড আমাদের কি করা উচিত। দেখেন, রিয়াল মাদ্রিদের ফরমেশনের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে দেখবেন আমরা বলতেছি যে ওরা 4-3-3 এরকম একটা ফরমেশনে শুরু করতেছে বা এরকম একটা ফরমেশনে ট্রাই করতেছে, যেখানে আমরা দেখি যে কোর্তোয়ার সাথে 2টা ফুলব্যাক, 2টা সিবি, 3টা মিডফিল্ড এবং এমবাপ্পে, ভিনিসিয়াস এবং রদ্রিগো, এরকম একটা ফরমেশন আমরা বলে থাকি। বাট আমরা যদি এই দলটার দিকে আলটিমেটলি তাকাই সেক্ষেত্রে এই যে মিডফিল্ডারের কথা বলা হচ্ছে, এ হলো জুড বেলিংহাম, এটা কিলিয়ান এমবাপ্পে, এটা রদ্রিগো এবং এটা ভিনিসিয়াস জুনিয়র। দেখেন, অন্যদিকে আপনি একটু কম তাকান, আপনি শুধু এই 4 জনের দিকেই একটু মনোযোগ দেওয়ার ট্রাই করেন। এই জুড বেলিংহামের খেলা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ওকে কি আপনি প্রপার একজন মিডফিল্ডার হিসেবে চিন্তা করতেছেন? আমি বলতেছি না যে ওর ক্রিয়েটিভিটি খারাপ বা ওর খেলার ধরন ভালো না, আমি বলতেছি যে ও যেভাবে খেলে, ওর খেলার যে অ্যাপ্রোচটা, সেইটা যদি আপনি খেয়াল করেন সেক্ষেত্রে ও দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু উপরে উঠে যাওয়ার ট্রাই করে। তার মানে আপনি যতই বলতেছেন 4-3-3 ফরমেশন আপনি খেলতেছেন, বাট আলটিমেটলি আপনার ফরমেশনটা যখন জুড বেলিংহামকে আপনি বক্সের ভিতরে বেশি পাইতেছেন কিলিয়ান এমবাপ্পের তুলনায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই ফরমেশনটা আসলে 4-2-3-1। এমবাপ্পেকে যদি আমরা একটু উপরে ধরি এবং জুড বেলিংহামকে উপরে ধরি, এখন এই 4-3-3 সাথে আপনি হয়তো বা ব্রাজিলকে মিলাইতে পারতেছেন না, কিন্তু এই যে 4-2-3-1 এই ফরমেশনটা দেখতেছেন, এইখানে কিন্তু আপনি ব্রাজিলকে মিলাতে পারবেন। এবং এই যে একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু ব্রাজিল গত 10 বছর বা এরও বেশি সময় ধরে ফেস করতেছে, কারণ তারা ওই একটা ফরমেশনে আটকে গেছে, এর বাইরে তারা বের হইতে পারতেছে না। দেখেন, এইখানে যে সমস্যাটা হইতেছে আমরা ব্রাজিলের ক্ষেত্রে বারবার ব্যাখ্যা করছি, কিন্তু এইখানে আপনি খেয়াল করেন এই যে ভিনিসিয়াস এবং রদ্রিগো এবং কিলিয়ান এমবাপ্পে, এরা যখন উপরের পেছে উঠতে যাইতেছে, আমরা দেখতেছি কি যে এই যে 2টা ফুলব্যাক নর্মালি বর্তমানে যারা খেলতেছে, রুডিগার এবং এসেন্সিও, এদের ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে তারা মিডফিল্ডে বল দিতেছে না, তারা ডিরেক্টলি বল তাদের কাছে দেওয়ার ট্রাই করতেছে। তার মানে তাদের মিডফিল্ডে কোনো ধরনের ব্যালেন্সই নাই। এই দলটা যখনই অপোনেন্টকে ফেস করতে যায় তখন দেখা যায় যে এরা পুরোপুরি এক্সপোজ হয়ে যাইতেছে, বিকজ তাদের মিডফিল্ডে কখনোই প্লেয়ার থাকে না। জুড বেলিংহাম উপরে যেয়ে বসে আছে, ভিনিসিয়াস, রদ্রিগো, এরা ওইভাবে বল পাইতেছে না এবং বল পেতে গেলে তাদেরকে অনেক বেশি নিচে নামতে হইতেছে। এখন দেখেন, এই যে প্লেয়ার যারা আছে অ্যাটাকিং জোনে, তারা এমনিতেই গোল করতে এই সিজনে স্ট্রাগল করতেছে, তাদের ফরমেশন চেঞ্জ হয়ে গেছে গত সিজনের তুলনায়। এবং মিডফিল্ড থেকে যখন বল আসবে না, আমরা দেখছি ব্রাজিলে কি হইতেছে যে মিডফিল্ড থেকে বল সাপ্লাই হয় না, উপরে সব বড় স্টার। এখন দেখেন রিয়াল মাদ্রিদ সেই একই সমস্যার ভিতরে ভুগতেছে। তাদের উপরের ফরওয়ার্ড লাইন খুব তারকা সমৃদ্ধ, তারা ম্যাচ বাইর করতে পারে, কিন্তু আলটিমেটলি আপনাকে যখন ট্রফির রেসে থাকতে হবে তখন কিন্তু আপনাকে রেগুলার বেসিসে মিডফিল্ডটাকে ডমিনেট করতে হবে, যেটা আমরা দেখতেছি বর্তমানে ইন্টার মিলান করতেছে খুব ভালোভাবে, আমরা লিভারপুলকেও করতে দেখতেছি। আমরা যদি বার্সার কথা বলি, বার্সার মিডফিল্ড তো খুবই ভালো যাচ্ছে। পিএসজি এই সিজনে এতটা ভালো করতেছে, তার মেইন রিজন হলো তারা মিডফিল্ডটাকে খুব সুন্দরভাবে সাজাইতে পারছে। এখন দেখেন, যারা আগাচ্ছে, মানে আপনার অপোনেন্ট যাদেরকে আপনি ফেস করতেছেন, সবাই মিডফিল্ডটাকে
কেন্দ্র করে দল সাজাচ্ছে বা মিডফিল্ড ওরিয়েন্টেড একটা টিম হচ্ছে, আর্সেনালের দিকে যদি তাকান তারা মিডফিল্ডটাকে যেভাবে কাভার করে, সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদ ওই জায়গা থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এবং যেটা আমরা দেখতেছি ব্রাজিলও কিন্তু ওই একই সমস্যার ভিতরে পড়তেছে। এবং এইটার সমাধান যদি আমরা খুঁজতে চাই, সেক্ষেত্রে আমরা গত সিজনের দিকে যদি একটু রিয়াল মাদ্রিদের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখবেন রিয়াল মাদ্রিদ গত সিজন কিভাবে খেলছিল। ওরা আলটিমেটলি এই 4-3-3 এই ফরমেশনে কিন্তু ছিল না, ওরা ছিল অনেকটাই 4-4-2 এইরকম একটা ফরমেশনে খেলছিল। এবং এই যে দেখার বিষয়, এখানে কিন্তু আগে থেকেই যদি আমরা এই ফরমেশনটা একটু ড্র করি, সেখানে দেখবেন এই যে 4, এই 4-এর ভিতরে জুড বেলিংহাম কিন্তু আগেই ছিল। এইটা ছিল টনি ক্রুস, এইটা ছিল বাকি দুইজন মিডফিল্ডার যারা খেলছে, লুকা মডরিচ বলতে পারেন, ভালভার্দের কথা বলতে পারেন, কামাভিঙ্গা, যারা ওই জায়গাটা সোয়াপ করছে। এবং এই দুইটা ছিল ভিনিসিয়াস এবং রদ্রিগো। দেখেন জুড বেলিংহাম যখন আগে থেকে মানে আগের যে এই 4-4-2 এই ফরমেশনের দিকে তাকাচ্ছিলাম আমরা, তখন দেখেন জুড বেলিংহাম উপরে চলে গেল, এখান থেকে 3জন মিডফিল্ডার রয়ে গেছে। এই যে 3জন মিডফিল্ডার, বিশেষ করে টনি ক্রুসের যে পাসগুলো ছিল, এবং আমরা দেখছি জুড বেলিংহাম প্রচুর পরিমাণ গোল করতেছিল, তাদের কিন্তু স্টিল নাম্বার 9 ছিল না, কোনো নাম্বার 9 নাই। এটা রদ্রিগো এবং এটা ভিনিসিয়াস, তাদেরকে আপনি নাম্বার 9 বলতে পারেন না। কিন্তু এই যে জুড বেলিংহাম উঠে যাচ্ছিল, এবং জুড বেলিংহাম এই যে 3জনের কাছ থেকে প্রপার বল পাচ্ছিল, ভিনিসিয়াস বল পাচ্ছিল, রদ্রিগো বল পাচ্ছিল, যার কারণে তাদেরকে কিন্তু গোল বের হচ্ছিল। কিন্তু এই সিজনে দেখা যাচ্ছে তারা কিলিয়ান এমবাপ্পের মতো একটা প্লেয়ারকে ইনক্লুড করছে, কিন্তু এই যে টনি ক্রুস চলে গেছে, এই যে টনি ক্রুসের অভাবটা কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে পূরণ করানো যাচ্ছে না। বিকজ আপনি মিডফিল্ডের ভারসাম্য যদি হারাই ফেলেন, তখন আপনার স্টার দিয়ে যদি আপনি 11 জন ফরওয়ার্ড নামান, আপনার ওই রেগুলার বেসিসে ভালো খেলাটা হবে না। আপনি হয়তো ম্যাচ বাইর করতেছেন, আপনার মনে হইতে পারে আরে এমবাপ্পে তো 30টা গোল করে ফেলছে, এমবাপ্পে এইটা করছে, অমুক করছে, তমুক করছে, বাট আলটিমেটলি ওই ইন্ডিভিজুয়াল পারফর্ম দিয়ে আপনি আর কতদিন চলবেন? আপনার দলের ব্যালেন্সটা খুব দরকার। আমরাও কিন্তু দেখতেছি যে আমাদের এখানে ভিনিসিয়াস আছে, রদ্রিগো আছে, আমরা নাম্বার 9 খেলাইতেছি, আবার রাফিনহাকে খেলাইতেছি অ্যাটাকিং মিডে, কারণ নেইমারকে খেলাইতেছি, কিন্তু আলটিমেটলি লাভটা হইতেছে না কেন? কারণ আমরা মিডফিল্ডে খুব একটা গুরুত্ব দিতেছি না। সুতরাং আমরা যদি সমাধান খুঁজতে চাই, বা ব্রাজিল বলেন বা রিয়াল মাদ্রিদ বলেন, দুইটা দলই যেহেতু এই একটা ফরমেশন কেন্দ্রিক হয়ে গেছে, এইটা থেকে যদি তারা বের হইতে পারে বা এই ফরমেশনে চলে যাইতে পারে 4-4-2, সেক্ষেত্রে দেখবেন আপনি ওই আমাদেরও কিন্তু এই দুইজন কিন্তু কমন, ভিনিসিয়াস, রদ্রিগো, এই দুইজন কমন। আপনি বলতে পারেন যে এই যে জুড বেলিংহাম টাইপের পারফরমেন্স কিন্তু নেইমারও করে থাকে। সুতরাং আপনি যখন এইরকম একটা দল সাজাতে চাবেন, মানে এই ভিনিসিয়াস, রদ্রিগোদের দলের ভিতরে রাখবেন, কিংবা আপনি এখানে মনে করতে পারেন যে রদ্রিগোকে দিয়ে হচ্ছে না, আপনি এখানে রাফিনাকে ট্রাই করতে চাইতেছেন, করতে পারেন, কিন্তু আপনাকে ওই রকম একটা ফরমেশনে যাইতে হবে। আপনি ওই 4-2-3-1 এরকম মুখস্থ ফরমেশনে থাকলে আলটিমেটলি আর লাভ হবে না। এবং আরো দুর্বলতা যদি আমি বলি, এই রদ্রিগোর ক্ষেত্রে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এই সিজনের রদ্রিগো রিয়াল মাদ্রিদে ওইভাবে পারফর্ম করতে পারতেছে না, এবং সেটা কিন্তু আমরা একদম হাতে নাতে দেখতে পাইতেছি। রদ্রিগোর গত সিজনের পারফরমেন্স যেভাবে ডাল হয়ে যাচ্ছে, মানে তুলনা আস্তে আস্তে ব্রাজিলেও কিন্তু ওই আস্তে আস্তে ডাল হইতেছে, এবং ওইটার প্রভাব কিন্তু আপনার অবশ্যই দলের উপরে পড়ে। দেখেন কোপা আমেরিকাও ভালো খেলতে পারে না, ব্রাজিল ছিটকে গেছে। এই সিজনের একদম মিড পর্যায়ের থেকে তো দেখা গেছে যে রদ্রিগো একদম টাচেই নেই, এবং ওই প্রভাবটাও কিন্তু পড়ছে। এখন কার্লো আনচেলত্তি যে জিনিসটা করতে পারতেন, সেটা হলো যে উনি কিলিয়ান এমবাপ্পেকে একটা রাখলো, ভিনিসিয়াসকে রাখলো, একটু সাহসী পদক্ষেপ নিয়ে যদি রদ্রিগোকে বসায়ে এইখানে একজন মিডফিল্ডার এক্সট্রা বাড়াইতে পারতেন, সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি কামাভিঙ্গা, সেবিওস, এদেরকে যদি রেগুলার স্টার্ট করানো যেত। কিন্তু এখন আপনাকে এইটাও মাথায় রাখতে হবে, রিয়াল মাদ্রিদে কিন্তু প্রপার ওই যে মিডফিল্ডটা ওইটা নাই, এখন নাই। কারণ কি, আমরা সেবিওস আসতেছে যাইতেছে, আবার কামাভিঙ্গা আসতেছে যাইতেছে, ভালভার্দে তাকে আপনি ফুলব্যাকে খেলাইতেছেন, আবার চুয়ামিনি তাকে অনেক সময় সিবি পজিশনে খেলাইতেছেন। মানে এই দলটায় আপনি কার্লো আনচেলত্তিকে দোষ দিবেন, বলতে পারেন যে আপনার ফেভারিট কোচ দেখে হয়তো আপনি ওকে একটু ডিফেন্ড করতেছেন। আমি অবশ্যই ডিফেন্ড করবো এই কারণে যে ভাই, ওকে তো আপনি প্রপার কোনো ব্যাকআপ দেন নাই। আপনি ব্যাকআপ যদি না দেন, সেক্ষেত্রে আপনার জুড বেলিংহাম উপরে খেলতেছে, আপনি তো রদ্রিগোকে খেলাইতেছেন, এখন আপনি কি এখানে ব্রাহিম দিয়াজকে আবার ইনক্লুড করে মিডফিল্ড খেলাবেন? তাতে তো লাভ নাই। সুতরাং রিয়াল মাদ্রিদের এই সিজনে মিডফিল্ডটাই ওদের সব থেকে বড় দুর্বলতা, এবং মিডফিল্ডে যথেষ্ট ব্যাকআপ না থাকার কারণেও রিয়াল মাদ্রিদ এই সিজনে আর আগাইতে পারে না। এবং যেটাকে আমরা বলতে পারি যে গত সিজনেও কিন্তু ওদের ডিফেন্সের যথেষ্ট পরিমাণে ঘাপলা ছিল বা অনেক দুর্বলতা ছিল, তারপর জোড়াতালি দিয়ে কিন্তু কার্লো ম্যাচ বাইর করতে পারছে। কিন্তু আপনার যখন একই সাথে ডিফেন্স যাইতেছে, আপনার মিডফিল্ডে যথেষ্ট পরিমাণে ভারসাম্য
ভারসাম্য নাই এবং আপনার ওই তারকাদের উপরে ভরসা করতেছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হবে, ইন্ডিভিজুয়াল পারফর্ম হবে, ওই স্ট্রাইকাররা আবার ওই ঘুরে ফিরে এক কথাই বলতে হইতেছে যে স্ট্রাইকাররা যখন আপনার ভালো করবে তখন আপনি হয়তো একটা দুইটা ম্যাচ জিততে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনার ডিফেন্স মিড এইটা যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ঘুরে ফিরে ট্রফি থেকে অনেকটাই সিটকে যাবেন। এখন কথা হলো যে 4-4-2 এই ফরমেশনে তো গেলে হয়তো বা রিয়াল মাদ্রিদ ব্রাজিল দুইজনের জন্য উপকৃত হইতে পারে এবং সেটা হওয়া উচিত। এবং আমরা যে কারণে দরিবালকে গালি দিচ্ছিলাম, এখন অনেকেই বলবেন যে ভাই আপনি কার্লোকে ডিফেন্ড করলেন, দরিবালকে কেন ডিফেন্ড করলেন না? ভাই কার্লো যখন সিজনটা স্টার্ট করছে তখন থেকে পেরেজ ওকে কোনো প্লেয়ার দিতেছে না, বাট দরিবালের হাতে যথেষ্ট পরিমাণে প্লেয়ার ছিল। সে আন্দ্রেস পেরেরাকে কল করবে না, সে সান্তোসকে কল করবে না, তার ধরাবান্ধা কিছু প্লেয়ার আছে তাদেরকে কল করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে সে দল সাজাইতো। তার অপশন আছে, আমি ইউজ করতেছি না, এইটা আমার দোষ। আমার কাছে অপশনই নেই, আমি ইউজ করবো কি? দুইটার ভিতরে তফাৎ আছে, তাই না? এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা কি তাইলে মানে আমরা তো অনেকদিন ধরেই এই যে ব্রাজিলের কথাই যদি আমরা একটু বেশি বলি সেক্ষেত্রে বলতে হয় যে আমরা তো এইটার সাথে একদম মুখস্থ হয়ে গেছে, এটা থেকে আমরা বের হইতে পারতেছি না। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে 4-4-2-3-1 এই জিনিসটা কিন্তু ব্রাজিলের সাথে আসলে অনেক বেশি সুইট করে। কেন সুইট করে দেখেন, এই চারটা তো গেল, এই চারটার সাথে সাথে আপনি এই দুইটা মিডফিল্ডার আপনি তো একটা নেইমারকে খেলাইতেছেন, তাই না? একজন নেইমারকে যখন আপনি খেলাইতেছেন এবং আপনি নেইমারকে খেলাইতেছেন বলতেছেন নাম্বার 9 লাগবে, নাম্বার 9 লাগবে, সুতরাং আপনার নাম্বার 9ও কিন্তু একটা লাগতেছে, তাই না? নাম্বার 9ও খেলাইতেছেন। এখন এই জায়গাতে আপনার যে জিনিসটা হবে যে রাফিনহা এবং ভিনিসিয়াস বেস্ট অন পারফরমেন্স, আমি রদ্রিগোকে বেঞ্চ করতে চাইতেছি। আমি আগেও বলছি যে এই সিজনে রিয়াল মাদ্রিদের ভরাডুবির বড় একটা কারণ রদ্রিগো পারফর্ম না করা। এই সিজনে বা গত কোপা আমেরিকা বা তার আগের থেকে ব্রাজিলের পারফর্ম না করার বড় একটা কারণ হলো রদ্রিগোর ডাউন পারফরমেন্স এবং নেইমারের অনুপস্থিতি অবশ্যই। এইটা যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু আমাদের ফরমেশনটা ওই ঘুরে ফিরে 4-2-3-1। এখন কথা হলো যে ভাই 4-2-3-1 দিয়ে তো দুনিয়ার অনেক ক্লাব সাফল্য পাইতেছে, অনেক দল ভালো করতেছে, বা আমরা উদাহরণ দিয়ে অনেকগুলা উদাহরণ দিতে পারি যে ভাই 4-2-3-1 তো ক্লিক করে। 4-2-3-1 ভাই যথেষ্ট ভালো একটা ফরমেশন, এটাকে আপনি কিন্তু সঠিকভাবে ইউজ করতে হবে। আপনি যদি সঠিকভাবে ইউজ না করতে পারেন ভাই আপনার কাছে সবকিছু থাকলেও লাভ নেই। এখন কথা হলো যে এই 4-2-3-1 কে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, কিংবা এই 4-2-3-1 এর থেকে আমরা কোন কোন প্লেয়ারকে যদি এই একাদশের ভিতরে ঢুকাইতে পারি তাহলে আমাদের আসলে ফলাফল আসতে পারে। দেখেন আপনি যখন 4-2-3-1 এ খেলবেন আপনি আগে থেকেই জানেন আপনার মিডফিল্ডে দুর্বলতা আছে। সুতরাং আমরা যদি প্লেয়ারদের নাম মুছে দেই সেক্ষেত্রে দেখেন এই যে দুইটা মিডফিল্ডার, এই দুইটা মিডফিল্ডার তো গেল, এটার সাথে এইখানে নাম্বার 10 পজিশনে যে থাকতেছে সে তো আপনার উপর দিয়ে খেলতেছে। তাহলে আপনার ধরে নিতে হবে এই জায়গায় চারটা প্লেয়ারের দিকে আপনার অনেক বেশি নজর রাখতে হবে। এবং এইখানে সব থেকে ভাইটাল প্লেয়ার কারা জানেন? এই ফরমেশনে আপনি যদি ফলাফল চাইতে চান আপনার সব থেকে ইম্পর্টেন্ট হলো দুইটা ফুলব্যাক। আপনি এটা জীবনেও ডিনাই করতে পারবেন না যে আপনি 4-2-3-1 খেলতেছেন, আপনার দুইটা ফুলব্যাক খারাপ, স্টিল আপনি ম্যাচ জিততেছেন। জীবনে এটা পসিবল না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি একটা উদাহরণ দেখাইতে পারবেন না, একটা দল দেখাইতে পারবেন না যেখানে দুইটা খারাপ ফুলব্যাক নিয়ে তারা 4-2-3-1 খেলে ম্যাচ জিতেছে, টুর্নামেন্ট জিতেছে। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা কোনোভাবেই পসিবল না। কেন পসিবল না? দেখেন আপনার যখন মিডফিল্ড এমনিতেই খারাপ, মানে মিডফিল্ডের লোক এমনিতেই কম, সেক্ষেত্রে আপনার ফুলব্যাকের সাপোর্ট ডেফিনেটলি লাগবে। আপনার ফুলব্যাক উপরে উঠতেই হবে। তার মানে আপনার ফুলব্যাক দুইটা হইতে হবে অলরাউন্ডার, সে ডিফেন্সও ভালো খেলতে হবে, মিডফিল্ডও ভালো খেলতে হবে। এবং আপনার এই যে দুইটা উইঙ্গার খেলাইতেছেন, এই দুইটা উইঙ্গারকে কিরকম হইতে হবে? এই দুইটা উইঙ্গারকে ক্রস করে ভিতরেও ঢুকতে হবে, মিডেও সাপোর্ট দিতে হবে। ক্রস করে ভিতরে ঢুকতে হবে, মিডেও সাপোর্ট দিতে হবে। এখন আমরা একটু উদাহরণ দেই যে ব্রাজিল যখন ভালো করতো তখন কিন্তু যারা ছিল, আপনি এইদিকে দেখতেছেন কখনো খেলতো দিনহো, কখনো খেলতো রবিনহো, বা আমরা কখনো কখনো কাকাকেও এই সাইডে দেখতাম, এরকম তো ছিল। দেখেন এই যে দিনহো, রবিনহো, কাকা, এদের খেলার স্টাইলটা কিরকম ছিল? তারা মিডফিল্ডে যাইতো, তারা উপরে উঠতো, কাটব্যাকটা এই দিক দিয়ে তারা খুব কম করতো, কারণ তাদেরকে ব্যাকআপ করার জন্য এদিকে মার্সেল এবং দানি আলভেজ ছিল। আপনি একটু খেয়াল করে দেখেন এই যে মার্সেল এবং দানি আলভেজ দুইজনকে আমরা কি বলতে পারি? অলরাউন্ডার। কারণ কি? তারা হলো উপরে ওভারল্যাপ করতে ওস্তাদ। আমাদের এখানে ছিল মাইকন,
যারা উপরে উঠতে পারতো, আপনার ডিফেন্সটাও সলিড রাখতে পারতো এবং দুইটা ফুলব্যাক কার্যকরী থাকার কারণে তাদের প্রচুর পরিমাণে অ্যাসিস্ট থাকতো। এবং যেহেতু আপনার এই দুইটা মিডফিল্ডকে এই দুইটা ফুলব্যাক কভার দিতেছে, আবার উপরে উঠে গিয়ে ক্রস করতেছে, তার মানে কি আপনার এই যে দুইটা উইঙ্গার, এই যে দুইটা উইঙ্গারকে মিডফিল্ড কেন্দ্রিক হইতে হবে, মিডফিল্ড কেন্দ্রিক হইতে হবে। কারণ আপনার যখন ফুলব্যাক উপরে উঠে গেছে, ডেফিনেটলি আপনার এই দুইটা মিডফিল্ডার একটু নিচে নামবে এবং আপনার এই দুইটা উইঙ্গার একটু এই দিকে চলে আসতে হবে ফ্রম দ্য মিডল। কারণ আপনি মিডফিল্ডটাকে সাপোর্ট রাখতে হবে, দুইটা মিডফিল্ডকে যথেষ্ট মানে ভরসায় রাখতে হবে যে আমার দুইটা মিডফিল্ডার, কিন্তু আমরা এই তিনজন কিংবা এই যেখানে যে দুইজন ফুলব্যাক এরা এসে এইখানে একটা এক্সট্রা মিডফিল্ডার আমরা অ্যাড করতেছি, অলওয়েজ আমরা মিডফিল্ডে তিনজন রাখতেছি। যদি আমার এই দিক থেকে অ্যাটাক উঠে, আমার এই ফুলব্যাক একটু নিচে থাকবে, আবার যদি এই ফুলব্যাক উপরে উঠে যায়, আমার এই ফুলব্যাকটা একটু উপরে থাকবে বা মিডফিল্ড ওরিয়েন্টেড থাকবে, আবার দুইটা মিডফিল্ডার একটু নিচে নামবে। এইভাবে প্ল্যান করে আসলে আগাইতে হবে। এবং এই যে দুইটা মিডফিল্ডার বা দুইটা উইঙ্গার, এই দুইজনকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে হবে। কাকে? এই দুইজন যখন নিচে নামবে, স্বাভাবিকভাবে ধরেন নেইমারও স্বাভাবিকভাবে একটু নিচে নামবে, এবং তখন এই জায়গাটা যে স্পেসটা ক্রিয়েট হবে, এইখানে যে একটা গ্যাবলিং করতে হবে। আপনার একা নাম্বার 9 এসে তো সারাদিন ক্রস করতেছে, নাম্বার 9 একা দাঁড়াই থেকে তো লাভ নেই, এখানে আপনার তো গ্যাদার করতে হবে। এবং গ্যাদার করার ক্ষেত্রে এই যে দুইটা প্লেয়ার আছে দেখেন, দিনহো রবিনহো যাদের কথা বললাম, তারা কিন্তু ভিতরের দিকে ঢুকতো, যার কারণে আমাদের মিডে অনেকগুলো প্লেয়ার হইতো এবং ফ্রম দ্য মিডল আমরা অনেক বেশি গোল করতে পারতাম। এখন দেখেন যে আমি দুইটা ফুলব্যাকের দিকে কেন বেশি গুরুত্ব দিতেছি বা দুইটা ফুলব্যাকের গুরুত্ব এত কেন হাইলাইট করতেছি, একদম সহজ উদাহরণ আমি রিয়াল মাদ্রিদ থেকেও দিতেছি, আমি সহজ উদাহরণ ব্রাজিলের থেকেও দিতেছি। দেখেন রিয়াল মাদ্রিদ এই সিজনে 4-2-3-1 খেলছে, সাফল্য না পাওয়ার পিছনে বড় একটা কারণ এখানে বাস্কেস, এইখানে মেন্ডি। এই দুইজনকে আপনি জীবনেও কি যে বললাম দুইটা ভালো ফুলব্যাক বলতে পারবেন? কোনোভাবে বলা পসিবল? কোনোভাবে না। দুনিয়া উল্টে গেলেও আপনি বলতে পারেন না মেন্ডি একজন প্রপার ফুলব্যাক, যার কাছ থেকে আপনি অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুইটা সাপোর্টই পাইতেছেন, এট দ্য সেম টাইম মিডফিল্ডে সাপোর্ট পাইতেছেন। আপনি বাস্কেস তো মানে এখন দানিলো প্রো ম্যাক্স হয়ে গেছে, বাস্কেস উপরে উঠে গেলে এখানেই দাঁড়াই থাকে। বাস্কেসের জন্য উল্টা দেখা যায় যে বালবার থেকে নিচে নেমে খেলতে হইতেছে। তার মানে অবস্থা এতই করুন রিয়াল মাদ্রিদের যে দুইটা ফুলব্যাক এই যে ক্লিক না করতেছে না, এই দুইটা ফুলব্যাক প্রপার ফুলব্যাক নাই। দেখেন এখানে আমরা কাকে খেলাইতেছি, আমরা আলাবাকে খেলাইতে হইতে বাধ্য হইতেছে, এখানে খেলাইতে হইতেছে কামাভিঙ্গাকে, এখানে গার্সিয়ার আমরা অনেকেই বলবেন যে ভাই গার্সিয়া মেন্দিকে কেন ভরসা করে, কেন আলাবাকে খেলে। আপনি গার্সিয়ার খেলা দেখছেন? গার্সিয়া কেমনে রিয়াল মাদ্রিদে খেলে ভাই? গার্সিয়া তো ওই সান্দ্রো টাইপের প্লেয়ার। টু বি ভেরি অনেস্ট, গার্সিয়ার এখন একটু মানে বয়সটা হয়তো বা সান্দ্রোর মতো না দেখে আপনারা হয়তো তুলনা করতে পারবেন না, কিন্তু ওর অবস্থা, গার্সিয়ার অবস্থা সান্দ্রোর থেকে খুব একটা ভালো না। এখন আসেন ব্রাজিলের দিকে তাকান, আমরা এই এতদিন এইখানে দানিলোকে খেলাই আসছি, আমরা এতদিন এইখানে ওই যে বললাম সান্দ্রোকে খেলে আসছি, আমরা এইখানে এখনো আরানার উপরে ভরসা করতেছি, যারা আসলে টোটালি ক্রিয়েটিভ না, যারা উপরে উঠে আপনাকে সাহায্য করতেছে না। আপনি 4-2-3-1 খেলতেছেন, আপনার দুইটা ফুলব্যাক মরা, নো চান্স, ম্যাচ শেষ, ওইখানে শেষ। আপনি হয়তো দুই একটা ম্যাচ জিতবেন, এই যে স্টার আছে, আপনার নেইমার আছে, আপনার ভিনিসিয়াস আছে, রদ্রিগো আছে, এখানে নাম্বার 9 আছে, ম্যাচ বের করতেছেন, বাট আলটিমেটলি ওই লং রেসে টিকে থাকবেন এই ফরমেশনে, অথচ আপনি দুইটা মরা ফুলব্যাক নিয়ে খেলতেছেন, আলটিমেটলি ওইখানে ম্যাচ শেষ, ওইখানে আপনার টুর্নামেন্ট শেষ। সুতরাং আপনি ব্রাজিল কোচ হন কিংবা আপনি রিয়াল মাদ্রিদ কোচ হন, আপনি যদি এই 4-2-3-1 খেলতে চান, আপনাকে অবশ্যই দুইটা ভালো ফুলব্যাক আপনার দলের ভিতরে রাখতে হবে, আদারওয়াইজ আপনি কোনোভাবে ম্যাচ জিততে পারবেন না। এবং আপনার দুইটা উইঙ্গার যারা আছে তাদেরকে অবশ্যই মিডফিল্ডে খেলতে পারে এরকম প্লেয়ার হইতে হবে, মিডফিল্ডে খেলতে পারে। দেখেন মিডফিল্ডে খেলতে পারলে তো অনেকগুলো লাভ, যেটা আমি বললাম। এখন আমাদের কথা হলো যে এই যে এত মিডফিল্ড চিন্তা ভাবনা করতেছি, এই মিডফিল্ড করতে করতে আমাদের ফরমেশনটা যদি এইরকমই রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন কোন প্লেয়ারদের রাখা উচিত। এখন এই দুইটা মিডফিল্ডার কি হবে এটা আমি আপনারা গেস করে নেন। এখানে আমি নেইমারকে বসাই দিলাম, এবারে আসেন এইখানে নাম্বার 9, এই একজন নাম্বার 9। এখন মিডফিল্ডে ঢুকতে পারে কে? আপনি বর্তমান সময় যদি তাকান, সেক্ষেত্রে রদ্রিগোর থেকে অবশ্যই রাফিনাকে একটু আগায় রাখতে হবে। রাফিনা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও যথেষ্ট সাকসেস পাইতেছে, তার মানে আমি এখানে ধরে নিতে পারি রাফিনাকে আমি ঢুকাইতে পারি, মানে দুই সাইডেই ওর কাছ থেকে সাপোর্ট পাইতে পারি। এবং এই সাইডে আমার কাছে মনে হয় কি যে আমাদের আইদার রদ্রিগোর দিকে যাইতে হবে অথবা ভিনিসিয়াসের দিকে যাইতে হবে, দুইজনকে একত্রে স্টার্ট করাইতে পারবেন না। রিয়াল মাদ্রিদও এই সিজনে এই সমস্যার ভিতরে পড়তেছে। এখন রদ্রিগোকে বেঞ্চ করার মতো প্লেয়ারও ওদের খুব একটা ছিল না, হয়তোবা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে আমরা যদি অ্যাটলিস্ট
ব্রাহিমকে স্টার্ট করাইতো রিয়াল মাদ্রিদ, মানে রদ্রিগোকে কিছুটা ম্যাচ বসানোর কারণে। এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি এতদিন ভিনিসিয়াসকে খারাপ বলতেন বা ভিনিসিয়াসের বিপক্ষে কথা বলতেন, এখন আবার রদ্রিগোর বিপক্ষে চলে যেতেছেন। ব্যাপারটা মোটেও এরকম না ভাই। আমার কাছে যেটা লজিক্যাল মনে হয় ওই মোমেন্টে যাকে দরকার ওকে আমার বেশি সুইটেবল মনে হয় বা ওকে স্টার্ট করানো উচিত বলে আমার কাছে মনে হয়, এবং সেটাই বলি। এখন আমার কাছে যেটা মনে হয় ভিনিসিয়াস বর্তমানে যদি খেয়াল করে দেখেন কাটব্যাকটা খুব ভালো করে, যেটা আমরা দেখতে পারতাম আগে নেইমার যেভাবে কাটব্যাক করে বাইরে হতে পারে, ড্রিবলিং করে ঢুকতে পারে। সুতরাং এই যে ভিনিসিয়াসের আপনি একটা ড্রিবলিং করে ভিতরে ঢোকার একটা টেন্ডেন্সি বা গোলের মুখের দিকে যাওয়া, দেখেন রদ্রিগো কিন্তু এখন গোলের মুখেও খুব একটা যাইতে পারতেছে না। সুতরাং এই যে বা রদ্রিগোকে খেলাইতে আরো একটা সমস্যা, সে তো ঘুরে ফিরে এসে এইদিকে খেলে, যেটা আমরা রিয়াল মাদ্রিদ দেখতেছি ম্যাক্সিমাম টাইমে ভিনিসিয়াস, এমবাপ্পে, তারপরে রদ্রিগো এসে এখানে জমাট হইতেছে। সুতরাং আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে যখন আপনার বের হইতেছেন, আপনার দুইটা ফুল ব্যাক চলে আসতেছে, এই প্লেয়ারটাকে তো এইখানে এসে দাঁড়াই থাকার কোনো দরকার নেই। সুতরাং আমার কাছে মনে হয় এইখানে স্টিল ভিনিসিয়াসকে আমাদের আরো বেশি বাজায় দেখা উচিত, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি নেইমার যখন চলে আসবে এবং ভিনিসিয়াস তখন আরো বেশি ভালো করতে পারবে, এবং আপনার এই ফরমেশনে দুইটা ফুল ব্যাক কারা হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এইখানে আমাদের কায়ো হেনরিক এবং আগস্তো এই দুইটা প্লেয়ারকে, কায়ো তো সিদিয়া, আচ্ছা কায়ো আর আগস্টোরে এই দুইটা প্লেয়ারকে আমাদের বাজায় দেখা উচিত একদম কন্টিনিউয়াসলি বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাবো। আর কামনা আরানা টারানা কাউকে এখানে আমরা সুযোগই দিব না। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, এখানে বেন্ডারসন গুড, বেন্ডারসন খুবই ভালো করতেছে। বেন্ডারসনকে আমি কোনোভাবেই দলের বাইরে রাখতে চাই না, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একদম বাজাই দিতে হবে। টানা একটা একাদশ সাজার পরে বেন্ডারসন স্টার্ট মানে খেলতে থাকবে। আরেকটা কথা হলো যে এখানে আমরা উইসলিকে নিতে পারি। উইসলিকে কেন নিতে পারি, আমরা দেখছি কি আমি যে কথা বললাম অলরাউন্ডার, আপনার অলরাউন্ডার হইতে দুইটা ফুল ব্যাক মানে অলরাউন্ডার। ফুল ব্যাক মানে হইতে হবে দানি আলভেস, ফুল ব্যাক মানেই হইতে হবে আপনাকে মার্সেলো, বা আপনার হইতে হবে যে কার্লোস, আপনার হইতে হবে মাইকন, এই টাইপের প্লেয়ার। সুতরাং আমাদের ফুল ব্যাক দুইটা অবশ্যই ভালো করতে হবে, এবং এই দুইটা প্লেয়ারকে ভালো করতে হবে। এবং এই দুইটার সাব হিসাবে যদি আপনি চিন্তা করেন, দেখেন এখন কিন্তু অ্যান্টনি খুব ভালো ফর্মে আছে। আপনি যদি সেমিনোর কথা বলেন, সেমিনো খুব ভালো ফর্মে আছে। বা ভিনিসিয়াসের সাথে যদি রদ্রিগোকে আপনি না চান কোনো কারণে, মার্টিনেলি কিন্তু ভালো করতেছে। কিংবা আমরা সেমিনোকে যদি এইখানেও চিন্তা করি, সেটাও ভালো, কারণ সেমিনোর কাছ থেকে আমরা গোল অ্যাসিস্ট পাইতেছি, মানে ম্যান সিটি গোল অ্যাসিস্ট বাইর করতে পারতেছে। সুতরাং ওই যে মিডফিল্ডের দিকে চলে আসে দুইটা উইঙ্গারের, সেক্ষেত্রে কিন্তু আপনি বিবেচনা করলে রাইট দিস মোমেন্ট সেমিনোকে ফালাই দিতে পারেন না, কিংবা মার্টিনেলিকেও আপনি বিবেচনায় রাখতে পারেন। সো দ্যাটস ইট। এটাই ছিল আজকের আলোচনা বেসিক্যালি, যে আমরা সমস্যাগুলো বোঝার ট্রাই করছি। আমি জানি অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, বা অনেকের পছন্দের প্লেয়ারকে নিয়ে হয়তো একটু সমালোচনা হয়ে গেছে। আশা করি এটা আপনার মতো করে বোঝার ট্রাই করবেন। ভুল তো সবারই হয়, আমার দৃষ্টিকোণ একরকম, আপনার দৃষ্টিকোণ তো ডিফারেন্ট হইতেই পারে। তো আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার আলোচনাটা আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে। তো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।